পুতুল ডায়েরি ভালোবাসার কুঁড়েঘর, যেখানে প্রতিটি শব্দ লুকিয়ে আছে হৃদয়ের অনুভূতিতে, প্রতিটি নিঃশ্বাসে জন্ম নেয় নতুন প্রেম। দুপুরের রোদটা একটু একটু করে হেলে পড়েছে পশ্চিমে। নদীর ওপারে পাতলা কুয়াশামুচো গ্রামটা ধোয়া ধোয়া লাগে। আর ঘাটের ধারে দাঁড়িয়ে থাকা মিম বলে উঠল, আচ্ছা যারা, তুই কোনোদিনও সময় মতো ফিরবি না, তাই না? যারা হাসে না, চোখে রোদ পড়েছে। এক হাতে চোখ আড়াল করে ঘড়ির দিকে তাকায়। 1:58। সে জানে নদী পেরোতে দেরি মানে আজ সন্ধ্যা হবে আগেই। আর মায়ের ফোন রিং দিতে শুরু করবে ঠিক 2 মিনিটের মধ্যে। আজকে সত্যি দেরি হয়ে গেল রে মিম। নদী পার হতে যদি আরো 5 মিনিট লাগে, আম্মু হয়তো মনে করবে কিছু একটা হয়েছে। মিম মুখ বাঁকিয়ে বলে, তোর আম্মু তোর রেডিও সকাল থেকে একটা গানই চালায়। মেয়ে হলে সময় বুঝে চলতে হয়। আরে এটা গান না, আমাদের নিয়তি। যারার কথাটা একদম থেমে যায় সামনে তাকিয়ে। ঘাটের পাশে আজ নৌকো নেই। ওপারে চলে গেছে বসে থাকা ছাড়া উপায়ও নেই। দুজনে চুপ করে দাঁড়িয়ে থাকে নদীর স্রোত দেখে। অবশেষে নৌকাটা ফিরে আসে, তারা উঠে বসে। নদীর পার হতে হতে দুজনে চুপচাপ, হাওয়া বইছে ধীরে। ভেতরে জমে আছে একটা অজানা অস্থিরতা। নদীর ওপারেই ঘাট। ওরা নামতে গিয়ে হঠাৎ মিম হোঁচট খেয়ে পড়ে যায়। আহ যারা, পাটা মনে হয় মুচকেছে। যারা সঙ্গে সঙ্গে নিচু হয়ে পড়ে ওর পাশে। ধর, ধীরে ওঠ, উঠতে পারিস? যারা চারপাশে তাকায়। রিক্সা নেই, আশেপাশে লোকও কম। সময় পেরিয়ে যাচ্ছে, ঠিক তখন হঠাৎ পেছন থেকে একটা লোক আসে। একজন মাঝবয়সী ড্রাইভার, শালীন মুখ, পরিচ্ছন্ন পোশাক। আপু, চাইলে গাড়িতে করে পাঠিয়ে দিতে পারি। আমার স্যার পাঠিয়েছেন। বলেন, আপনারা অসুবিধায় আছেন? যারা অবাক হয় তাকায়। স্যার কে? তিনি নাম বলেনি, শুধু বলেছিলেন আপনাদের দেখলেই বুঝবেন। যারার মনে অনেক প্রশ্ন, কিন্তু এখন মিমকে বাড়ি পৌঁছানো সবচেয়ে জরুরি। মিমকে হাত ধরে গাড়িতে বসায় যারা। দরজাটা বন্ধ করার সময় ফিসফিস করে বলে, বাড়ি গিয়ে আম্মুকে বলিস আমি দেরি করলেও তোর জন্য রয়ে গিয়েছিলাম, ঠিক আছে? মিম হেসে মাথা নাড়ে। গাড়িটা ধীরে ধীরে চলে যায়। যারা দাঁড়িয়ে থাকে রাস্তার ধারে। চারপাশে তখন সন্ধ্যার আলো নামছে। নদী পার হয়ে মেয়েটা একা, পেছনে শুধু প্রশ্ন। কে কে পাঠালো গাড়িটা? আসুন পরিচয় হয়ে নেই আমরা। আমি মানজারা। মানজারা। আমি খুব শান্ত স্বভাবের মেয়ে। বয়স বেশি না, মাত্র 17 বছর। উচ্চতা 4 ফুট। উচ্চতা 4 ফুট 11 ইঞ্চি। কারোর সাথে এক কথা উপরে আর এক কথা বলতে পারি না, ভয় করে। হাত পা ভয়ে ঠান্ডা হয়ে যায় আমার। বাবা আনিসুর রহমান আর মা মার্জিয়া বেগম। আমরা 2 ভাই বোন। আমার 2 ভাই আর আমি আমার বাবার একমাত্র রাজকন্যা। বড় ভাইয়ের নাম জাহির। বড় ভাই আর আব্বু দেশের বাইরে থাকে। আর এক কথায় যাকে প্রবাসী বলে আর কি। আর আমার ছোট ভাইয়ের নাম জোহান। আমি গ্রামের মেয়ে। আর যার সাথে এতক্ষণ ঝগড়া করছিলাম সে হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড মিম। আমার আরও একটা বেস্ট ফ্রেন্ড আছে, সে হচ্ছে ফিহা। আজ সে কলেজে আসেনি, তাই আমি আর মিমেই এসছি। আম্মুর আজ শরীরটা বেশি ভালো ছিল না, তাই আমি রান্না করে আম্মুকে খাইয়ে দিয়ে নিজেও খেয়ে এসছি। আব্বু আর ভাইয়া ফোন দিয়ে বারবার করে বলে দিয়েছে কলেজ থেকে আজ যেন তাড়াতাড়ি ফিরে আসি, না হলে আমার ছোট ভাই আবার আম্মুকে বেশি বিরক্ত করবে। বয়স বেশি না হলেও বয়সের তুলনায় জোহান একটু বেশি কথা বলে। সে এবার ক্লাস 1-এ পড়ে। 7 বছর বয়স ওর। আর আমি তাড়াতাড়ি না ফিরে আরও দেরি করে আজ বাড়ি ফিরছি। সাদে আম্মু বলে, যারা তুই শুরু বকা খাওয়ার জন্য। আম্মু বলে, যারা তুই শুধু বকা খাওয়ার কাজ করিস। একে খান অর্থনৈতিক অঞ্চল।
এটাকে আমাদের আঞ্চলিক ভাষায় বালুর চর বলে। এটা খান নামে কোনো বংশের লোক জমিটা কিনে নিয়েছে। বিশাল বড় একটা মাঠ, যেদিকে তাকাই শুধু সাদা আর লাল বালুর সমাহার। খুব সুন্দর জায়গা, নানান ধরনের গাছ লাগানো আছে। পরিবেশটা দেখলে মন জুড়িয়ে যায়। বিকেলের দিকে অনেক মানুষ আসে এখানে ঘোরার জন্য। এই বিশাল বড় মাঠটা পরিচর্যা করার জন্য প্রায় অনেক লোক রাখা হয়েছে। এই মাঠ দিয়ে আমাদের বাড়িতে যেতে মাত্র 5 মিনিট সময় লাগে, আর মেইন রাস্তা দিয়ে গেলে সময় লাগে 15 থেকে 20 মিনিট। এই মাঠের সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো এখানে অনেকগুলো ছোট ছোট ঘর আছে এবং একতলা বড় বাড়ি আছে বারান্দায় দেয়া। সম্ভবত বাড়িটায় 3টা ঘর, একটা রান্নাঘর আর 2টা বাথরুম। বাড়িটার চারপাশে ঘিরে আছে নানান রকমের ফুলের গাছ। এই বর্ণনাটুকু সম্পূর্ণ বাস্তব। আমাদের বাড়ির কাছে এটা। চাচা, গেটটা একটু কষ্ট করে খুলে দেবেন প্লিজ। আজকে এই মাঠে কেউ ঢুকতে পারবে না। বড় সাহেবের ছেলেমেয়েরা আসবে এখানে। এখন যাও এখান থেকে। চাচা, আমি তো প্রায় সময়ই যাই এখান দিয়ে, প্লিজ আজকে যেতে দিন আমাকে। আজ দেরি হয়ে গেছে কলেজ থেকে ফিরতে, তাই একটু দয়া করে গেটটা খুলে দিন। বললাম না আজ যেতে পারবে না তুমি, ভিতরে ঢুকার পারমিশন নেই। এইসব বিষয় নিয়ে বেশি মাথা না খাটিয়ে হাঁটা ধরে বড় মাঠের দিকে যারা। এবার যারা কিছু বলতে নিবে এমন সময় গাড়ির হর্নের শব্দ শুনে পিছনে ফিরে দেখে গাড়ি দাঁড়িয়েছে। গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখে দারোয়ান দৌড়ে চলে আসে গাড়ির কাছে। এসে দেখে তার ছোট স্যারেরা চলে এসেছে। আবারও এক দৌড়ে দিয়ে ওর বড় গেটটা খুলে দিল গাড়ি ঢোকার জন্য। গেট খুলে দিয়ে আবার দারোয়ান এসে দাঁড়ায় যারার সামনে। মা, আজ তুমি কষ্ট করে রাস্তা দিয়ে চলে যাও, অন্যদিন এসো, আমি গেট খুলে দিব। আজ ভিতরে ঢোকা যাবে না। এই কথা শুনে যারা আর কিছু বলতে পারলো না। গেটের সামনে থেকে ঘুরে চলে আসতে নিলে পেছন থেকে ডাক পড়ে যারার। এই সাদা পরি। যারা পেছনে ঘুরে দেখে একটা 8 বা 9 বছরের বাচ্চা মেয়ে তাকে গাড়ির ভেতর থেকে সাদা পরি বলে ডাকছে। গাড়ি থেকে নেমে এক দৌড়ে চলে আসে বাচ্চা মেয়েটা যারার কাছে। যারা বাচ্চা মেয়েটা গাল চিনি দিয়ে বলে, কি বুলবুল পাখি, তুমি কি আমাকে চিনো? মেয়েটার সহজ জবাব, না। তাহলে আমাকে এই নামে ডাকছো কেন? তুমি বলো। যারা, আমি এখানে ঘুরতে এসেছি, আর তোমাকে দেখে তো সাদা পরি লাগছে, কারণ তুমি প্রায় সব কিছুই সাদা পরে আছো। ও, এই কারণে তুমি আমাকে সাদা পরি ডাকছো? হুম। তুমি খুব কিউট, আর তুমিও। তাই? হুম। ওদের দুজনের কথা বলার ব্যাপারটা একজন গাড়িতে বসে খুব ভালো করে পর্যবেক্ষণ করছে। লোকটি যারাকে পা থেকে মাথা পর্যন্ত সূক্ষ্মভাবে খুঁচিয়ে খুঁচিয়ে দেখছে। পরনে সাদা কলেজ ড্রেস, মাথায় সাদা হিজাব আর কাঁধে কলেজ ব্যাগ, মুখে মাস্ক পরা। যারা কলেজ শেষে বাড়ি ফিরছিল। গাঢ় নীল সাদা কলেজ ড্রেসে সে যেন একেবারে সাদা মাটা, তবু চোখ ফেরানো যায় না এমন এক সৌন্দর্য তার মধ্যে। হাতে বই, কাঁধে ব্যাগ আর বুকে হালকা ক্লান্তি মেশানো এক রহস্যময় শান্তি। রাস্তায় দাঁড়িয়ে থাকা কালো গাড়িটার ভেতরে বসে ছিল আরমান। তারা অনেক আগেই চলে এসেছিল, কিন্তু রাস্তায় যারাকে দেখে গাড়ি থামিয়ে দেয়। শহরের নামকরা ব্যবসায়ীর ছেলে চিরকাল, যার চারিপাশে বিলাসিতা, কিন্তু মনটা আজ যেন হঠাৎই থমকে গেল। যারাকে দেখে আরমানের মনে হলো, এই মেয়েটাকে আগে কখনো দেখেছি বলে মনে হয় না, কিন্তু মনে হচ্ছে কতকাল ধরে খুঁজছিলাম ওকেই। যারা তার পাশ দিয়ে হেঁটে গেল কিছু জানল না, কিন্তু আরমান জানে তার জীবনের গল্পটা ওই মুহূর্তেই বদলে গেছে। এই জেরিন, তুমি ওইখানে কি করো? তাড়াতাড়ি গাড়িতে উঠে এসো। বলার সাথে সাথে ব্যক্তিটার ধ্যান ভাঙে। সঙ্গে সঙ্গে সামনে তাকিয়ে দেখে চলে যাচ্ছে মেন রাস্তার দিকে যারা। একবারও পিছন ফিরে আর তাকালো না যারা। মেজো ভাইয়ের ডাক শুনে দৌড়ে চলে আসে জেরিন গাড়ির কাছে। জেরিন নামটি শুনে যারা ভেবে নেয় বাচ্চা মেয়েটার নাম জেরিন। যারা আর সেখানে দাঁড়ালো না, হাঁটা ধরল মেন রাস্তার দিকে।
গাড়ি দুটো গেটের ভিতরে প্রবেশ করার সময় একটা কালো রঙের গাড়ি হুট করে থেমে যায়। একটি গাড়ি ভেতরে চলে যায়। গাড়িটির জানলা গ্লাস নামিয়ে দারোয়ানকে ডাক দেয় সেই গম্ভীর লোকটি। দারুণ আঙ্কেল, এদিকে আসুন একটু তাড়াতাড়ি। দারোয়ান ডাক শুনে দৌড়ে চলে আসে গাড়ির কাছে আর বলে, কি বলবেন ছোট সাহেব? এই মেয়েটা এখানে কি করছিল এতক্ষণ সময় ধরে? ইয়ে মানে ছোট সাহেব, এই মেয়েটা ভিতরে প্রবেশ করতে চেয়েছিল, সে নাকি এদিক দিয়ে বাড়িতে ফিরবে তাই। ও আচ্ছা। আপনি বললে আর কাউকে ভিতরে ঢুকতে দিব না ছোট সাহেব। আপনারা যে কয়েকদিন আছেন। না, তার কোনো দরকার নেই। আর আগে যেমন চলতো এখনো তাই যেন হয়। আমরা এখানে ঘুরতে এসেছি, আর ঘুরতে এসে যদি শুধু সাদা আর লাল বলে দেখে দিন পার করি তাহলে কি হবে দারোয়ান আঙ্কেল? আর কয়দিন পর এখানে কারখানার কাজ শুরু করে দিব। তাই এখন যে যার মতো ঘুরতে পারবে। কাউকে বারণ করবে না আপনি। কাউকে বারণ করবেন না আপনি। আর এখন যে মেয়েটা চলে গেছে তাকে আর কখনো যেন না দেখি গেটের সামনে দাঁড়িয়ে থাকতে। মেয়েটা আসলে সাথে সাথে গেট খুলে দিবেন, মনে থাকবে আপনার? কেন সাহেব, মেয়েটা আসলে কেন গেট খুলে দিতে হবে? সবাই তো যে যার মতো গেট খুলে ঢুকে পড়ে ভিতরে সব সময়। আমাকে গেট খুলতে হয় না? তার কৈফিয়ত কি আপনাকে দিতে হবে এখন আমাকে? আর আগে নিজের গেট সামলান আঙ্কেল, নয়তো সবাই আপনার পার্সোনাল জিনিস দেখে ফেলবে। আর যা বললাম মনে থাকে যেন, দ্বিতীয় কোনো প্রশ্ন নয়। এই বলে চলে গেল গাড়ি নিয়ে ভেতরে। আর দারোয়ান চাচা ভাবতে থাকে ছোট সাহেব আর কোনো গেটের কথা বলছে। ভাবনার মাঝে হঠাৎই মনে পড়ে সে তো ইয়ে করে চলে আসে তাড়াতাড়ি মেয়েটাকে দেখে, তাই আর প্যান্টের চেন লাগানোর কথা বেমালুম ভুলে গেছে। হায় আল্লাহ, আজ আমার সব মান সম্মান শেষ হয়ে গেছে ছোট সাহেবের কাছে। পরন্ত বিকেলে গ্রামের রাস্তা দিয়ে হাঁটছে এক রমণী। এক ঝাঁক ভয় এসে মনের মাঝে ধাওয়া করছে। এই বুঝি ছোপের আড়াল থেকে বিষাক্ত প্রাণী এসে কামড়ে দিবে। তারপর উপরে যদি ভূত প্রেত ভর করে শরীরে। কারণ গ্রামের মানুষ ভূত প্রেত আছে বলে বিশ্বাস করে। আল্লাহ আল্লাহ বলে হাঁটতে থাকে রাস্তা দিয়ে। বাড়িতে চলে এসেছি, এখন ঘরে ঢোকার পালা। ভয় করছে যদি আচ্ছা মতো পিঠে 2-1 ঘা পড়ে তখন। এত ভেবে কাজ নেই, ঢুকেই পড়ি। এটা তো আমারই বাড়ি। আম্মু, তোমার শরীর এখন কেমন আছে? ওষুধ খেয়েছিলে? ওই এলেন বাপ ভাইয়ের আলালের দুলালি। সকালে তোকে বলে দিয়েছিলাম না তাড়াতাড়ি ফিরতে, তাহলে এত লেট হলো কেন? আম্মু রাগ করো না, আগে আমার কথা শোনো। কি শুনবো তোমার কথা? মাকে তো আর ভালোবাসো না, মাকে নিয়ে তো আর চিন্তা করার কিছু নেই, তাই না? আর একজন তো আছেই বেশি কথা বলে মাথা নষ্ট করার জন্য। সবগুলা বাপের মতো হইছে, হারে বজ্জাত। কি বংশ দেখতে হবে না? মায়েদের এই একটা সমস্যা, কিছু হলেই গোষ্ঠী বংশ বাবা সহ সব একবারে নিয়ে বলা শুরু করে। সব দোষ শুধু আমাদের বংশের, আর তাদের বংশ তো ধোয়া তুলসী পাতা। তাদের বংশ কোনো দোষই করে না। মনের কথা মনেই রয়ে গেল যারার, মুখে বলার আর সাহস হলো না। এইভাবে এখনো আমার সামনে দাঁড়িয়ে আছিস কেন? যা গিয়ে ফ্রেশ হয়ে আমাকে উদ্ধার কর। মায়ের কথা শুনে হকচকিয়ে ওঠে। কথা বলার ধরন দেখে মনে হচ্ছে আবহাওয়া গরম। কিছু বলেই পিঠে পড়বে এবার নিশ্চিত। এখন মাকে মানাতে হবে, না হলে দেখা যাবে আব্বু আর ভাইয়াকে এক বস্তা বিচার দেবে। মা, আমি তো ইচ্ছে করে দেরি করিনি মিম। রাস্তায় পড়ে গিয়ে পায়ে অনেক ব্যথা পেয়েছি। এখন ওরে রেখে তো আর আমি চলে আসতে পারি না, বলো? ওকে ডাক্তার দেখিয়ে আসতে আসতে লেট হয়ে গেছে। প্লিজ মা, রাগ করো না। শোনা মা আমার, পরিবেশ ঠান্ডা করার জন্য 2-1 মিথ্যা বলে ফেললাম মায়ের গলা জড়িয়ে। হইছে, আর বলতে হবে না। যা গিয়ে ফ্রেশ হয়ে আয়, খাবার খাবি। ছেলে মেয়েদের নাটকের শেষ নেই। তামিম এখন কেমন আছে? সব ঠিক আছে তো? সব ঠিক আছে। আমি এখন তাহলে ফ্রেশ হয়ে আসি মা। এই বলে চলে গেছে যারা ফ্রেশ হতে। প্রথম গাড়ি থেকে নেমে আসে 2জন ছেলে আর 2জন মেয়ে, যাদের একজনের নাম রোহান। দেখতে ফিট অ্যান্ড ফাইট, যাকে বলে সুদর্শন পুরুষ আর কি।
গায়ের রং মানানসই, যা ছেলেদের মানায়, যাকে বলে শ্যামবর্ণের। বয়স হবে 26-এর মতো, উচ্চতা 5 ফুট 8 হবে। আর একজন, এর নাম হচ্ছে জাহেদ। দেখতে সুন্দর সুদর্শন এক যুবক, বয়স 24, উচ্চতা 5 ফুট 7-এর কাছাকাছি, এখনো পড়াশোনা করে। আর একজন মেয়েকে তো চিনি আমরা, বাচ্চা মেয়ে জেরিন, তার বড় বোন জিনিয়া, এবার ভার্সিটিতে উঠেছে, বয়স 19, দেখতে একদম মাশাআল্লাহ সুন্দর, উচ্চতা 5 ফিট 2 হবে। এই রমণীকে একবার দেখলে মনে হবে চাঁদ সুন্দরী। এই চাঁদ সুন্দরী, তোমার ভাই এখনো আসছে না কেন? কি করছে এত গেটের সামনে দাঁড়িয়ে? আরে আরিয়ান, আমরা তো তোর জন্যই দাঁড়িয়ে আছি। রোহান ভাইয়া, আপনাকে না বারণ করেছি আমাকে এই নামে ডাকবেন না আপনি। আর আমি কি করে জানবো আপনার বেস্ট ফ্রেন্ড গেটের সামনে দাঁড়িয়ে কি করছে? হে মানব মানবী, দেখো কি সুন্দর জায়গা, নদীর ঠান্ডা বাতাস এসে মনটাকে ভরিয়ে দিচ্ছে। ওই দেখো, বড় ভাইয়া চলে এসেছে। কি হয়েছে এখানে? কি সমস্যা তোদের? এখানে দাঁড়িয়ে আছিস কেন? বাড়ির ভিতরে না ঢুকে? আরে আরিয়ান, আমরা তো তোর জন্যই দাঁড়িয়ে আছি। আরিয়ান খান দেখতে নজর কাড়া একজন সুদর্শন পুরুষ, যে কোনো মেয়ে একবার দেখলে প্রেমে পড়বে, প্রেমেই পড়ে যাবে। গায়ের রং সাদা, জিম করা বডিতে কালো রঙের শার্ট আর পরনে ফর্মাল প্যান্ট। বয়স এখন 27-এর ঘরে। উচ্চতা 5 ফুট 11 ইঞ্চি, যার নাকের জগায় রাগ থাকে সবসময়। বাবা মায়ের একমাত্র সন্তান, পড়াশোনা শেষ করে বাবার ব্যবসায় হাত দিয়েছে। আরিয়ান এখানে এসেছে বাবা নতুন কারখানা তৈরি করার ব্যবস্থা করতে, কাজ শুরু হবে কিছুদিনের মধ্যে। আরিয়ানের বাবারা 2 ভাই। আরিয়ানের বাবার নাম আরিফ খান, মায়ের নাম ফারিয়া বেগম, আর তার ছোট আব্বুর নাম আসিফ খান, ছোট মার নাম জেসমিন বেগম। জেরিন, জিনিয়া, জাহেদ, তারা 3 জনই আপন ভাই বোন, তার ছোট আব্বুর সন্তান তারা। আমি কি তোদের বলছি আমার জন্য তোরা দাঁড়িয়ে থাক এখানে? আরে ভাইয়া, তেমন কিছু না, আমরা তো এখানকার চারপাশটা দেখছিলাম। যার জন্য করলাম চুরি সেই বলে চোর, ঢং দেখলে বাঁচি না। আচ্ছা এসব বাদ দাও এখন, চলো ভেতরে যাই সবাই, অনেক ক্লান্ত লাগছে আমার। তাদের কথার মাঝে নির্ভর দর্শক হচ্ছে জেরিন, যে এখনো একটা কথা বলার সুযোগই পাচ্ছে না। তাই জেরিন সবার মুখের দিকে চ্যাপ চ্যাপ করে তাকিয়ে আছে। এখন আমি কিছু বলি ভাইয়া, তোমরা তো আমাকে কথা বলার সুযোগই দিচ্ছ না। এই, তুই কি বলবি আবার? কেন? তোমাদের মতো আমিও কথা বলবো। জয়ার দাঁত নেই, তার কথা বলার অধিকারও নেই জেরি। মুখের উপর অপমানই করতে হবে তাকে। মানলাম আমার সামনের 2টো দাঁত নেই, মানে পড়ে গেছে, তাই বলে এভাবে বলবে? তার ভাই মুখ কালো করে দাঁড়িয়ে আছে বড় বোনের পাশে। জাহেদ ভাইয়া, তুমি আর একবারও জেরিকে এসব কথা বলবে না। জেরি ছোট, এটা তোমাকে বুঝতে হবে, শুধু বয়সেই বড় হয়েছে গাধা। জিনিয়ার কথায় শুধু জাহেদের কপালে ভাঁজ পড়ে। কি বললো এই মেয়ে তার বড় ভাইকে? ঘরে তো সম্মান দেয়ই না, এখন বাইরেও দিবে না। রাগ নিয়ে বোনের দিকে তেড়ে গিয়ে জোহান বলল, এই এই কি বললি তুই আমাকে? আমি গাধা? বেয়াদব মেয়ে বড় ভাইকে সম্মান করে না। এই, তোদের এসব নাটক বন্ধ কর। মেলোড্রামা শুরু করে দিয়েছিস তোরা এখানে। অসহ্য লাগছে এই সব কিছু। তোরা ভিতরে না গেলে এখানে দাঁড়িয়ে থাক। বলে আর দাঁড়ালো না, সোজা হাঁটা ধরল ভিতরে আরিয়ান। আজ বাড়িটা অনেক শান্ত লাগছে, কোনো কোলাহল নেই। এমনটা তো থাকে না। কই গেল সবাই? আগে তো চেঁচামেচির জ্বালায় বাড়িতেই থাকা যেত না। জোহান কি বাড়িতে নেই? কই গেল সে? নিজেই নিজেকে প্রশ্ন করে ফ্রেশ হয়ে রুম থেকে বের হয়ে ড্রয়িং রুমে আসে। ড্রয়িং রুমে আম্মুকে না দেখে ডাক দিল, আম্মু! ও আম্মু, জোহান কি বাড়িতে নেই? মেয়ের এমন হাঁক ছাড়া ডাক শুনে রান্নাঘর থেকে বেরিয়ে এলেন মার্জিয়া বেগম। রেগে গিয়ে বললেন, কি হয়েছে কি? এমন ছাগলের 3 নাম্বার বাচ্চার মতো ডাকছিলি কেন? মায়ের কথা বলার ধরন দেখে মনে হচ্ছে রেগে আছে অনেক, আবার হাসিও পাচ্ছে। হাসিটা নিজের মাঝে দমিয়ে রেখে আম্মুকে বলল, আম্মু, আমি তোমার বাচ্চা ছাগলের নয়,
আম্মু আমি তোমার বাচ্চা, ছাগলের নই। আর 3 নাম্বার বাচ্চা হবে না, 2 নাম্বার বাচ্চা হবে, ঠিক আছে? বলেই আবার হেসে দিলাম 32 পাটির দাঁত বের করে। মায়ের ভুল ধরার আগে বল কি জন্য ডাকছিলি এমন করে? আম্মু জোহান কি আজ বাড়িতে নেই? আমি বাড়িতে আসার পর থেকে একবারও দেখলাম না। জোহানকে নতুন জায়গায় টিউশনি পড়তে পাঠিয়েছি, সেখানেই গেছে, ফিরে আসবে কিছুক্ষণ পরে। নতুন জায়গায় কেন টিউশনি করতে দিয়েছো? আগের জায়গায় কি হয়েছে? তোর গুণধর ভাই স্যারের কাছে আমার প্রশংসা করতে গিয়ে তো আরেক জায়গায় বিয়ে ঠিক করে আসছে। আমার সাথে বিয়ে ঠিক করেছে স্যারের মামার সাথে। স্যার ফোন দিয়ে আমাকে জিজ্ঞেস করে আমি এই বিয়েতে রাজি কি না। কি লজ্জাই পড়তে হলো আমাকে তখন। সব সময় বেশি কথা বলে, কতবার না করি বেশি কথা না বলতে, তারপরও বলে শয়তান ছেলে, তাই বেতন দিয়ে আগের জায়গায় না করে দিয়েছি। বলে আবারও হাঁটা শুরু করলেন রান্নাঘরের দিকে মার্জিয়া বেগম। মায়ের রিয়াকশন দেখে আর কিছু বলার সাহস হলো না। ড্রয়িং রুমের সোফায় বসে টিভি অন করলাম। জারাদের বাড়ি এতটাও বড় না, একতলা বাড়ি, 3টে বেডরুম, একটা ওয়াশরুম আর একটা রান্নাঘর। জারাদের একটা টিনের ঘরও আছে, কিন্তু সেটা পুরনো, থাকে না কেউ, কিন্তু ঘরটা পরিপাটি করে রাখে। বলা তো যায় না কখন মেহমান চলে আসে। টিনি দেখার মাঝে মাঝেই ফোন বেজে ওঠে। সোফায় বসে থেকেই পেছনে ঘুরে দেখে মায়ের ফোন বাজে। বসে থেকে মাকে ডাক দেয় জারা। আম্মু তোমার ফোন বাজে, দেখো কে ফোন দিয়েছে। মায়ের ডাক শুনে কপালে ভাঁজ পড়ে মার্জিয়া বেগমের। রেগেই বলেন, বসে না থেকে উঠে দেখতে পারিস না কে ফোন দিয়েছে? এটার জন্য মাকে ডাকতে হবে? যত সব। কি আর করার, বসা থেকে উঠে টেবিলের উপর থেকে মোবাইলটা নিয়ে দেখি আব্বু ফোন দিয়েছে, তাই সাথে সাথে কলটা ধরে বলতে লাগলাম, আসসালামু আলাইকুম আব্বু, কেমন আছো তুমি? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি মা, তোমরা সবাই কেমন আছো? বাবার গলার স্বর শুনে ফুপিয়ে কেঁদে ওঠে যারা। যদিও তারা বাবার প্রতিদিন কল করে, তারপরও বাবার আদর কি আর ফোনে কথা বলে পাওয়া যাবে? নিজেকে কোনো রকম সামলে বাবার কথার উত্তর দেয় যারা। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আব্বু। আব্বু তুমি কবে আসবে ওই দূর দেশ থেকে? কতদিন হলো তোমায় কাছ থেকে দেখি না, একটু শুয়ে দেখতে পারি না, তোমার কোলে মাথা রেখে একটু ঘুমোতে পারি না। জানো আব্বু আমি তোমায় কত মিস করি। বলে আবারও কান্না করতে থাকে। মেয়ের কথা শুনে কি বলবেন তিনি খুঁজে পাচ্ছেন না। সে ছোট্ট থাকতে রেখে এসেছে এই দূর দেশে, 11 বছরের মেয়ে আর 3 মাসের ছেলেকে রেখে এসেছে। কষ্ট তো হয় একটু। মা তুমি তো জানো আমি তোমাদের চোখের পানি সহ্য করতে পারি না। মেয়ের কান্নার শব্দ শুনে রান্নাঘর থেকে বেরিয়ে এলেন মার্জিয়া বেগম। এসে দেখে বাপ আর মেয়ে মিলে কান্না করছে। মেয়েকে রাগ দেখিয়ে মেয়েকে এক কথা শোনালেন যেন কান্নাটা বন্ধ করে। এরকম কান্না করছিস কেন? তোর বাবা তো প্রতিদিন ফোন করে, এখন কান্না করে রাতে মাথা ব্যথা নিয়ে তো আর ঘুমোতে পারবি না। তখন আমাকেই এই অসুস্থ শরীর নিয়ে তোর সেবা করতে হবে। তোর যে মাইগ্রেন এর ব্যথা আছে ভুলে গেছিস? যা খাবার খেয়ে ঘরে যা। ফুপাতে ফুপাতে খাবারটা খেয়ে সোজা রুমে চলে আসে ভদ্র মেয়ের মতো যারা। বেডে শুয়ে কল করে গ্রুপের মাঝে, যে গ্রুপে শুধু তারা 3 জন বান্ধবী অ্যাড আছে, যারা, মিম আর ফিহা। নিজের রুমে এসে আরমান লাগেজটা রাখে এক পাশে। রুমের চারপাশটা ভালো করে পর্যবেক্ষণ করে দেখে রুমে শুধু একটা বেড ছাড়া আর কিছু নেই। ক্লান্ত শরীরে খিচখিচে মেজাজে আরোই বিগড়ে যায়। ফুস করে একটা শ্বাস ফেলে। আরমানের রুমটায় ওয়াশরুমে অ্যাটাচড করা, তাই আর বেশি কিছু না ভেবে আগে একটা লম্বা শাওয়ার নিয়ে নেয় সে। শাওয়ার নিয়ে বের হয়ে দেখে ওর রুমে রুহান বসে আছে, সাথে সাথে কপালে ভাঁজ পড়ে। এই ঝামেলা আবার এখানে কি করে? তখনই প্রশ্ন ছুড়ে দেয় সে। এই রুমে কি তোর রোহান? শালা, এখানে রুম দেখছিস একবার, একটা বেড ছাড়া আর কিছু নেই এখানে, কি করে থাকবো বল? তো আমি কি করব? তোর থাকতে মন না চাইলে যেতে পারিস, আমি মানা করব না। গা ছাড়া ভাব নিয়ে কথাটা বলল আরমান।
দেখ ভাই, এটা একটা সিরিয়াস বিষয়। তোর রুমের ওয়াশরুম ছাড়া মাত্র আর একটা ওয়াশরুম আছে এখানে। ওয়াশরুমের সামনে এখন বিশাল বড় লাইন লেগে আছে। আমি সুযোগ পাচ্ছি না ফ্রেশ হওয়ার জন্য। জেনিয়া ফ্রেশ হয়ে বের হওয়ার পর জায়েদ ঢুকেছে ওয়াশরুমে, এখনও বের হচ্ছে না। তাই তো আমি তোর রুমে এসেছি ফ্রেশ হতে। হুম, বুঝলাম। ফ্রেশ হবি ভালো কথা, কিন্তু আমার কোনো জিনিসে হাত দিবি না। এমনি আমার বডি ওয়াশেও না, মাথায় যেন থাকে। হুম হুম, বুঝেছি। তোর ওই ব্র্যান্ডের হ্যান্ডেল কেদারামের বডি ওয়াশ ব্যবহার করার আমার কোনো শখ নেই। আমার এই 10 টাকার ডেটল সাবান যথেষ্ট। স্টুপিড, এটা কেদারামের হবে না, ক্লেদা লামের হবে। এত পড়াশোনা করে মূর্খই রয়ে গেলি। হয়েছে তোর আমাকে সুশিক্ষা দেয়া। হয়ে থাকলে সর সামনে থেকে, আমি ফ্রেশ হব। আরমান রোহানের সাথে আর কথা বাড়ায় না। লাগেজে থেকে নিজের পরার জন্য একটা ট্রাউজার আর টি শার্ট বের করে পরে নেয়। নিজের ভেজা চুলগুলোতে হাত বোলাতে বোলাতে বেরিয়ে পড়ে রুম থেকে বের হয়ে দেখে জেরি বারান্দায় বসে আছে। ওর দিকে এগিয়ে গিয়ে জিজ্ঞেস করে, সিস্টার, কি হয়েছে? এখানে বসে আছো কেন? জেরিন তার সব ভাই বোনের ছোট বলে সবার খুব আদরের। ভাইয়া, আমার আর আপুর রুমে শুধু একটা বেড, কি করে রাতে ঘুমোবো? আজ রাতটা ম্যানেজ করে নাও, কাল সব কিছুর ব্যবস্থা করে দিব ইনশাল্লাহ। এখন সন্ধ্যা হয়ে আসছে, রুমে যাও। ভাইয়া সবার খাবারের ব্যবস্থা করছি, ওকে? এই বলে রুমে আসে আরমান আর ফোন করে একজন লোকে আর বলে তাদের রাতের খাবারের ব্যবস্থা করতে। কথা বলে পকেটে মোবাইল রাখতে যাবে এমন সময় কল আসে একটা। মোবাইলটা পকেট থেকে বের করে দেখে ওর বাবা কল করেছে। আসসালামু আলাইকুম আব্বু। ওয়ালাইকুম আসসালাম মাইসান, ঠিকমতো পৌঁছে গেছো তোমরা? কোনো সমস্যা হয়নি তো? না আব্বু, কোনো সমস্যা হয়নি, এখানে সব ঠিক আছে। শুধু রুমে কিছু জিনিসপত্র দরকার, তা কালকের মাঝে ব্যবস্থা করে নিব। আচ্ছা ঠিক আছে, বুঝলাম। কিন্তু তুমি রাশেশকে কেন সাথে করে নিয়ে যাওনি? আমি ওরে ইচ্ছে করে নিয়ে আসিনি, আমি ওরে কিছু কাজ দিয়ে এসেছি, সেগুলো শেষ হলে চলে আসবে। আচ্ছা ঠিক আছে, এখন তাহলে রেস্ট নাও সবাই, আর তোমার বন্ধুর দেখে রেখো। হুম। বলেই কল কেটে দেয় আরমান। কি অবস্থা, কেমন আছিস সবাই? তুই আমাদের সাথে কথাই বলিস না, শয়তান কোথাকার। কেন ভাই, আমি আবার কি করলাম তোদের? অনেক কিছু করেছি। আজ কলেজে যাসনি কেন? আচ্ছা রাগ করিস না দোস্ত, কাল যাবো পাক্কা, দেখে নিস। কাল তুই যা কলেজে, আমরা যাব না। কেন যাবি না তোরা? আমি তো বললাম কাল যাবো কলেজে। মন খারাপ করে বলল ফিহা। আরে গাদি, কাল শুক্রবার, কাল তোর কোন জামাইয়ের কলেজ খোলা থাকবে? ও হ্যাঁ, তো আমি তো ভুলেই গেছি কাল শুক্রবার। আচ্ছা যারা, তুই ঠিকমতো বাড়িতে পৌঁছাতে পেরেছিস তো? কোনো সমস্যা হয়নি তো? মেয়ে খাবার করে। মাঠ দিয়ে যেতে পারিনি আমি, মাঠের ভেতরে ঢুকতে দেয়নি আমাকে দারোয়ান চাচা। বলল কোন সাহেব টাহেব আসবে নাকি, তাই আমাকে তাড়িয়ে দিয়েছে। মন খারাপ করে বলে যারা। কি, ওই দারোয়ানের এত বড় সাহস আমার বান্ধবীকে ঢুকতে দেয়নি? রবিবার শুধু কলেজে গিয়ে নেই একবার, তারপর মজা দেখাবো ওই দারোয়ান বুড়োকে। আচ্ছা এসব বাদ দে, এখন তোর পায়ে মলম লাগিয়েছিস? এদের কথা শুনে ফিহা বলে, কি হয়েছে মিম তোর? রাস্তায় পড়ে গিয়ে পায়ে অনেক ব্যথা পেয়েছে। কতবার বলি উঁচু জুতা পরে কলেজে আসবি না, কে শোনে কার কথা? ঢং করে উঁচু জুতা পরে এখন পায়ে ব্যথা পেয়ে বসে আছে। বল। আরে এত ব্যথাও পাইনি, রবিবারে বটতলায় দেখা হবে। যারা, তুই কিন্তু আমার জন্য দাঁড়াবি, ঠিক আছে? এখন রাখি, মা ডাকছে। বলেই কল কেটে দিল মিম। ধরণীতে সন্ধ্যা নেমে এসেছে প্রায়। পাখিদের কিচিরমিচির শব্দ আসতে আসতে বাতাসের সাথে মিশে যাচ্ছে। হয়তো তারাও তাদের
যত্নে বোনা গাছের ডালের ছোট্ট ঘরটা ফিরে যাচ্ছে একটু শান্তির আশায়। মানুষদের মতো পাখিরাও চায় একটু শান্তিতে বাঁচতে। একটু পর মাগরিবের আজান দিয়ে দিবে। প্রাইভেট পড়া শেষ করে রাস্তা দিয়ে হাঁটছে জোহান, আর মাথায় সব আবোল তাবোল প্রশ্ন আর চিন্তা। বাড়ির কাছে এসে পড়েছে প্রায়। এমন সময় চোখ গেল তার মন্টু মিয়ার বেগুন ক্ষেতের দিকে। সেইখানে কিছু একটা নড়ছে, কিন্তু সেটা ভালোভাবে দেখতে পারল না অন্ধকারের জন্য। ভালোভাবে দেখার জন্য আরেকটু কাছে এগিয়ে যায়, কিন্তু দেখা যাচ্ছে না। তাই ডাক দিয়ে বলে, ওখানে কে রে? ডাক শুনে খেতে থাকা ছায়াটি নড়ে চড়ে উঠে। আশা করেনি হয়তো এমন সময় এখানে কেউ আসতে পারে, তাই নিজেকে আর একটু অন্ধকার আড়াল করে নিতে থাকে। কিন্তু গলা স্বর শুনে মনে হচ্ছে কোনো বাচ্চা। খুব চেনা চেনা লাগছে। এটা জোহান নয় তো? কি জ্বালা, এই আপদ এখানে কি করে আবার? এখন হাজারটা প্রশ্ন করে মারবে তাকে, তাই পরশুবিটি ভয়ে ভয়ে বলে, আমি খোকা। খেতে কি রে? হাঙ্গুর মেলা। এন কথা শুনে সে কুচকে যায় জোহানের। তাকে খোকা বলা? সে কি ছোট নাকি? গলা শুনে মনে হলো কোনো পুরুষ মানুষ তার সাথে মজা করছে। লোকটা এত বড় সাহস! লোকটা কি তাকে চিনে না নাকি? আমি হলাম এই গ্রামের মানুষের বেশি কথা বলে গোপন তথ্য বের করা একমাত্র গুণধর সন্তান। গর্ব করে শার্টের কলার উঁচিয়ে বলে কথাগুলো দাঁড়া বেটা, দেখাচ্ছি তোকে মজা। আচ্ছা, আপনি কি সিঙ্গেল? গলার আওয়াজ শুনে এখন পুরো শিওর এটা জোহানি। জোহানের এহেন প্রশ্ন শুনে ভাবে এই ছেলে বলে কি এসব? তার সাথে রয়েছে কথা বলতে হবে। না বাপ, আমি সিঙ্গেল না, আমার বউ আছে, 5 পোলাপানের বাপ আমি। তাহলে আপনি বেগুন খেতে কি করেন চাচা? ইন্টু পিন্টু কোনো চক্কর চলেনি বুড়ো বয়সে? বলবো নি কাকির কাছে গিয়ে? বেগুন চুরি করতে এসেও শান্তি নেই। এই ছেলে, তুই এইসব কি বলছিস? হ্যাঁ, কিসের ইন্টু পিন্টু? হ্যাঁ, আমি তো ইয়ে করতে বসেছিলাম। ও তাই নাকি? চাচা, পানি নিয়ে গেছেন সাথে করে, নাকি আমি নিয়ে আসবো? এই রে, ধরা খেয়ে গেলাম মনে হচ্ছে। এখন কি বলবো? কিছু একটা বলে আপদটা বিদেয় কি আগে পরে দেখা যাবে সব। বাপ আমার অনেক জোরে চাপ দিয়েছিল, তাই পানি ছাড়াই বসে পড়েছে। আমাকে একটু পানি এনে দিবি বাপ? এই তো বেটা বাগে এসেছে, এখনই জিজ্ঞেস করে ফেলি বাড়ি কোথায়, চোর ধরা পড়ে যাবে। কি আনন্দ! আমি কিভাবে পানি এনে দিব? আমি কি আপনাদের বাড়ি চিনি নাকি? তুই গিয়ে তোর রাবিয়া চাচিকে বল 1 বদনা পানি দিতে, তাহলে হবে। জোহান লোকটার কথা শুনে এবার উচ্চস্বরে হেসে বলে, আরে বাস, দরলুঙ্গি মারো টান, বের করে আনো দেখি তোমার মেশিন গান। জোহানের কথা শুনে লোকটা বিষম খেয়ে বলে, এই ছেলে, এই কি বলছিস এসব? কিসের মেশিন গান বের করব আমি? আই মিন আপনার চাঁদ মুখটা বের করুন একটু দেখি। মন্তুর মিয়াকে বলতে হবে না তার বেগুন খেতে রাবিয়া চাচির জামাই ঢুকেছিল? জোহানের কথা শুনে ততক্ষণে বের হয়ে আসে। এই ছেলের সাথে বিশ্বাস নেই, কিছু বলে বোঝাতে হবে কাউকে, কিছু যেন না বলে। বাপ আমি তো এমনিতেই ঢুকেছিলাম খেতে। হি মেকি হে, এটা আবার বলার কি আছে? যা বাপ, বাড়ি যা, সন্ধ্যা হয়ে আসছে। কেন বলবো না? আমি তো নিজে চোখে দেখছি আপনাকে বেগুন চুরি করতে। এখন আমি সবাইকে বলে দিব। বলিস না বাপ, আমার সম্মান খোয়া যাবে, মুখ দেখাতে পারবো না আমি কাউকে। আচ্ছা বলবো না, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত? সুকুচকে বলে লোকটি। শর্ত হলো IITA করব আমি বিয়ে, খরচ করবে তুমি, বিয়ে করব আমি। আমি যখন বড় হয়ে বিয়ে করব তখন সব খরচ তুমি করবে কাকু, ওকে? কেমন লাগলো শর্তটা? কি বলছো বাপ এসব? এত খরচর আমি পারবো না করতে, অন্য শর্ত দে বাপ। এটা তোমার ইচ্ছে, আমি অন্য শর্ত দিব না।
এখন তুমি ভেবে দেখো কি করবে। এখন আমি যাই, দেরি হয়ে যাচ্ছে আমার। শর্তটা মাথায় রেখো, ভুলে গেলেই লিঙ্ক ভাইরাল। এমন পরিস্থিতিতে পড়ে লোকটার মাথায় একটা গান আসে। সন্ধ্যাবেলা বেগুন খেতে করতে গেলাম চুরি, ধইরা দিয়া ভইরা দিল, আর যাব না বেগুন তুলিতে ও ললিতায়। জোহান আর দাঁড়ালো না সেখানে, বাড়িতে চলে আসে। ঘরে ঢুকতে নিবি এমন সময় দেখা হয় বারান্দা এক পাশে অপরিচিতা ফুল গাছটার কাছে দাঁড়িয়ে আছে জিনিয়া। মনটা ভালো না। জীবনের সেই কালো অতীত কি ভোলা যায় সহজে? মুখে মিথ্যে হাসি নিয়ে আর কত জীবন পার করবে সে? মানুষ যতই এখন আপন হওয়ার চেষ্টা করুক না কেন, বিশ্বাস করতে পারে না এখন সে। বিশ্বাস শব্দটা ছোট হলেও এর গুণ অনেক। তার মনে প্রশ্ন জাগে, সে কি একটা সুন্দর জীবন পেতে পারে না? কেন সেই অনাকাঙ্ক্ষিত মানুষটি তার জীবনে এসে সব তছনছ করে দিল? কি ক্ষতি করেছিল সে? এখন নিজেকে স্বাভাবিক রাখার কত চেষ্টা করতে হয়। সেও তো একজন মানুষ। কেন সে একটু মন ভরে হাসতে পারে না? কারোর সাথে মন খুলে কথা বলতে পারে না? ভাবনার মাঝে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে চোখের কার্নিশ বেয়ে। কারো পায়ের শব্দ শুনে তাড়াতাড়ি চোখ মুছে নিয়ে নিজেকে স্বাভাবিক হওয়ার চেষ্টা করে চুপ করে দাঁড়িয়ে থাকে শূন্য চোখ দিয়ে। চাঁদ সুন্দরী, কি করছো এখানে একা একা? নিশ্চুপ। কি হয়েছে, কথা বলছো না কেন? এবারও নিশ্চুপ। আরে বাবা, এমন স্ট্যাচুর মতো দাঁড়িয়ে না থেকে কিছু বলো। দেখছেন না কথার উত্তর দিচ্ছি না, তাহলে আবার জিজ্ঞেস করছেন কেন? বুঝতে পারছেন না আমি আপনার সাথে কথা বলতে ইচ্ছুক নই? জিনিয়ার এমন ব্যবহারে রেহানের কপালে ভাঁজ পড়ে। বুকটা মুচুর দিয়ে উঠছে। কেন যেন অনেক কষ্ট হচ্ছে। ওকে ভালোবাসে বলে সে কি এখনো এই মেয়ের মনে জায়গা করতে পারেনি? গত 1 বছর ধরে নিজের অনুভূতিগুলো বোঝানোর চেষ্টা করছি। সে কি আমার মন একটুও বোঝে না? আমি কি ওকে খুব বেশি বিরক্ত করি? আমার সাথে কথা বলতেও তার এত দ্বিধা কাজ করে। শালার ভালোবাসা! মা মরা ছেলেকে কেই বা ভালোবাসবে? সেও না কত বোকা। বামন হয়ে চাঁদে হাত বাড়াতে চায়। ঠিচির মনে মনে কথাগুলো ভেবে আবারও বলে। চাঁদ শুন। কথাটা আর বলতে পারিনি, তার আগে জিনিয়া বলে, আর কতবার বলবো আপনাকে আমাকে এই নামে ডাকবেন না? অসহ্য লাগে আমার আপনার এই ন্যাকামো। আমি আপনার সাথে কথা বলতে চাই না, আপনাকে আমার বিরক্ত লাগে। প্লিজ দয়া করে আমার সামনে আর আসবেন না, নয়তো আমার ঘৃণার খাতায় আপনি হবেন দ্বিতীয় ব্যক্তি। কথাগুলো বলে আর দাঁড়ালো না, সোজা চলে গেছে নিজের বরাদ্দ করা রুমে। যদি সে একবার পেছনে ফিরে দেখতো, একজন মানুষ তার এহেন কথায় কতটুকু কষ্ট পেয়েছে, তাহলে আর কখনো সে নিজের এই মানুষটার সামনে মুখ দেখাতেই পারবে না। ওহে নিষ্ঠুর দুনিয়া, আমি কি ভালোবাসা পাওয়ার যোগ্য না? যে মানুষটা আমাকে এত ঘৃণা করে তাকেই কেন এত মন প্রচুর ভালোবাসে? অশ্রুমাখা চোখে আকাশের দিকে তাকিয়ে মনে মনে বলে রোহান। দাঁড়িয়ে রইল ঠায় জায়গায়। কতক্ষণ দাঁড়িয়েছিল তাও বলতে পারবে না সে। কাঁধে কারো হাতের স্পর্শ পেয়ে চমকে ওঠে। বুঝতে পারে মানুষটাকে, তার অনেক আপন একজন মানুষ, যে তার বন্ধু কম ভাই পেয়েছে, তার কলিজার বন্ধু আরমান। কিন্তু বলল না, ঠায় দাঁড়িয়ে থাকে। আরমান বুঝতে পারে তার বন্ধু কেন কান্না করছে। হয়তো আবারও জিনিয়া তাকে রিজেক্ট করেছে। নীরবতা ভেঙে আরমান বলে, কি হয়েছে? মেয়ে মানুষের মতো এমন ফ্যাচ ফ্যাচ করে কান্না করছিস কেন? আরমান বলতে দেরি হলেও রেহানের পিছন ঘুরে গলা জড়িয়ে ধরে কান্না করতে দেরি হলো না। রেহানের এমন গলা জড়িয়ে কান্না করতে দেখে বিরক্ত হয়ে বলল, বাল সর, মেয়ে মানুষের মতো খালি ডলাডলি করছিস, ভালো লাগে না, স্টুপিড কোথাকার। আরমানের কথায় রোহানের কোনো পরিবর্তন দেখা গেল না। আগের ন্যায় আরমানের গলা জড়িয়ে বলে, ভাই, আমার সর্বনাশ হয়ে গেছে, আমার সব শেষ হয়ে গেছে। আমি এখন বাঁচবো কি করে? বলে আবারও ফ্যাচফ্যাচে করে কান্না করতে থাকে। কি সর্বনাশ হয়ে গেছে তোর? সব শেষ ভাই, আমার সব শেষ। রোহানের এমন কান্না করা দেখে মুচকি হাসে। আরমান যা রোহানের চোখে পড়েনি।
তাই সে মজা উড়িয়ে বলে, এমন ভাব করছিস মনে হচ্ছে কেউ তোকে ধর্ষণ করে তোর ৭২ লাখ খুলে বিক্রি করে দিয়েছে। আরমানি কথা শুনে সঙ্গে সঙ্গে রুহানের হাত চলে যায় তার প্রাইভেট পার্টে। ইয়েতে হাত রেখেই রুহান বলে, ইন্নানিল্লা, আবার বইয়ের মূল্যবান সম্পদ, চোখ সরা বেড়া লুচু। তাদের দুজনের কথার মাঝে সেখানে এসে উপস্থিত হয় জাহেদ। রেহানের মুখের দিকে একবার তাকায়, মুখ দেখে মনে হচ্ছে তার বোন আবারও রিজেক্ট করে দিয়েছে তাকে। বেচারার জন্য খুব হাসি পাচ্ছে। যতবার তার বোন রুহানকে রিজেক্ট করে এতবার এমন বাচ্চাদের মতো কান্না করে। এটা নতুন কিছু নয় তার কাছে। এবার উচ্চ সুরেই হেসে ফেলে বলে, কি রোহান ভাই, আমার বোন আবারও রিজেক্ট করেছে? কান্না মুখশ্রী নিয়ে বলে, হুম। চেষ্টা করতে থাকো, একদিন সফল হবে, ফসল ফলাতে পারবে তুমি ইনশাআল্লাহ। ট্রাই অ্যাগেইন বোর। জাহেদের কথা শুনে এবার আরমানও উচ্চ সুরে হেসে ফেলে। রুমে সে বেরিয়ে শুয়ে পড়ে জিনিয়া। রোহানকে কথাগুলো বলে সেও শান্তি পাচ্ছে না। তারও খুব কষ্ট হচ্ছে। মানুষটাকে তো সেও খুব ভালোবাসি মনে মনে, কিন্তু প্রকাশ করতে পারে না। তার তো কালো অতীত তাকে ভালোবাসা প্রকাশ করতে দেয় না। তার তো খুব ইচ্ছে করে যে তাকে এত ভালোবাসে, তার সাথে মন খুলে কথা বলতে, তার বুকে মাথা রেখে ভালোবাসি বলতে। ভালোবাসার মানুষের সাথে সংসার করতে বুকটা ছিঁড়ে যাচ্ছে ওর। মানুষটার সাথে এত খারাপ ব্যবহার করে না চাইতো, বারবার খারাপ ব্যবহার করে ফেলে। তার তো ইচ্ছে করে হাতে হাত রেখে বৃষ্টির মধ্যে হাঁটতে। কেন পারছে না সে মানুষটাকে আপন করে নিতে? তার মতো করে কেন বলতে পারে না সেও তাকে খুব বেশি ভালোবাসে? হাজারটা ভাবনা মনের মাঝে চাপা পড়ে থাকে তার। এসব ভেবে নিঃশব্দে অশ্রু ফেলতে থাকি জিনিয়া। আরে বনু, তুমি কখন এসেছো কলেজ থেকে? আরে আমার মির্জাফর ভাই যে, কি শুনছি এসব আমি মায়ের কাছ থেকে। কি কি শুনেছো তুমি? তুই নাকি মায়ের আবার বিয়ে ঠিক করেছিস তোর স্যারের মামার সঙ্গে। না মানে ইয়ে আসলে হয়েছে কি বনু? বল কি হয়েছে, শুনতে চাচ্ছি তো আমি। আমি তো ওই বলতে পারলো না আর তার আগেই যারার মোবাইলে কল চলে আসে। যারা ফোনটা সামনে এনে দেখে ফিহা কল করছে। রিসিভ করে কথা বলতে বলতে চলে যায় নিজের রুমে। যারা চলে যাওয়ার পর ফুস করে একটা শ্বাস ফেলে জোহান। আজ তার কপালে শনি রবি লেখা ছিল। আজ তার পিঠে ছাল তুলে নিত তার বুনু। কপাল ভালো বেঁচে গেছে। বুক থেকে যেন ভারী পাথরে নেমে গেছে। হ্যাঁ বল ফিহা, আবার কেন কল করেছিস? যারা শোনা, চল কাল মিমদের বাসায় যাই, মিমকে দেখে আসি। আচ্ছা কাল কখন যাবি? আচ্ছা কাল তাহলে দেখা হবে, আল্লাহ হাফেজ বলে কলটা কেটে দিল। রাত এখন 9টার ঘরে। খাবার সময় হয়ে গেছে। রান্নার লোক এসে রান্না করেছে। রান্না করা শেষ হলে লোকটা আরমানকে ডাক দেয়। সাহেব, আমার রান্না করা শেষ। আরমান নিজের রুম থেকে বেরিয়ে আসে। সাহেব, এখানে তো কোনো চেয়ার টেবিল নাই, কি করব এখন? একটা পাটি বিছিয়ে দেই? আচ্ছা ঠিক আছে, আর একটু তাড়াতাড়ি করবেন, সবার খিদে পেয়েছে। আচ্ছা সাহেব। বারান্দায় পাটি বিছিয়ে খেতে বসেছে সবাই, শুধু একজনই নেই, রোহান। জেরি, তোমার রোহান ভাইয়াকে ডেকে নিয়ে এসো তো। আচ্ছা ভাইয়া। বলে জেরিন চলে যায় রোহানকে ডাক দিতে। কিছু সময় পর রোহান আসে। এসে কাঙ্ক্ষিত মানুষটার মুখ দেখে সন্ধ্যার কথা মনে পড়ে যায়। জিনিয়া মাথা নিচু করে বসে আছে সেখানে। দাঁড়ানোর মতো আর সাহস পেল না, তাই পেছনে ঘুরে চলে আসতে নেবে তখনই ডাক দেয় জাহেদ। ভাইয়া চলে যাচ্ছ যে, খাবে না? আমার পেট ভরা, আমি খাবো না। দাঁড়ালো না সেখানে, সোজা রুমে চলে আসে রোহান। জিনিয়া সব শুনেও না শোনার মতো করে বসে আছে। আগের নয় মাথা নিচু করে, উপরে উপরে কিছু না বলেও সে খুব বুঝতে পারছে রোহান তার কথায় অনেক আঘাত পেয়েছে। তার সামনে আসবে না বলে হয়তো পেটে খিদে নিয়েও এমন মিথ্যে বলে পালিয়ে গেছে। কান্না আসলেও নিজের মাঝে দমিয়ে রেখে তাড়াতাড়ি খাবার খেয়ে রুমে চলে আসে জেরিনকে নিয়ে। রাত কেটে যায় এমন না বলা মান অভিমানের ভিড়ে। রাতে খাওয়া হয় না আর রোহানের। তাকে ডাকার মতো কেউ নেই।
আরমান অনেকবার এসে ডেকে গেছে খাওয়ার জন্য, কিন্তু সে খায়নি। রুম থেকে বের হলে যদি তার চাঁদ সুন্দরীর সাথে দেখা হয়ে যায়। রাতের অন্ধকার শেষ হয়ে ভোরের আলো আসে, ভিড় করেছে পূর্বের আকাশে। পাখির কিচিরমিচির ডাকে ঘুম ভাঙে আরমানের। নতুন জায়গা, ঘুম বেশি ভালো হয়নি, তাই শুয়ে না থেকে উঠে পড়ে। মোবাইলটা হাতে নিয়ে রুম থেকে বের হয়ে এসে বারান্দায় দাঁড়ায়। মোবাইলে একবার চোখ বুলিয়ে দেখে 8:49 বাজে। আবহাওয়াটা কেমন যেন ঠান্ডা ঠান্ডা, হয়তো বৃষ্টি আসবে। এমন আবহাওয়ায় এক কাপ কফি হলে মন্দ হতো না, কিন্তু এখানে তাকে কে কফি করে খাওয়াবে? বাড়িতে থাকতে তো তার মা সব করে দিত, তাই সে গ্রামটা দেখার জন্য একা একাই বেরিয়ে পড়ে হাঁটতে। গ্রামের নামের মতোই গ্রামটা খুব সুন্দর, ইসলামপুর গ্রাম। চারপাশটা ভালো করে ঘুরে হাঁটা ধরে গ্রামের ভেতরের রাস্তার দিকে। রাস্তায় হাঁটার মাঝে আরও একবার সময় দেখে নেয়। সকাল 9:38 বাজে। কালো তো জার্নি করে আসে, এখনো সবাই ঘুমাচ্ছে। ঘুম থেকে উঠতে এখনো অনেক দেরি তাদের। প্রায় অনেকটা সময় হাঁটার পর মাঝ থেকে উঠে গ্রামের সরু চিকন রাস্তা দিয়ে হাঁটছে। পকেট হাতে একটা সিগারেট বের করে, সিগারেটটা জ্বালিয়ে একটা টান দিয়ে মুখের ধোঁয়া চোখ বন্ধ করে ফুস করে ছেড়ে দেয় মনের সুখে। যেন তার সকল ক্লান্তি সিগারেটের ধোঁয়ার সাথে উড়ে যাচ্ছে। মুখের উপর সিগারেটের ধোঁয়া আশায় কাশতে কাশতে বমি করে ক্রম এক রমণীর কারো কাশির শব্দ শুনে চোখ মেলে তাকায় আরমান। তার চোখের সামনে দাঁড়িয়ে আছে চকচকে লাল চুড়িদার পরা এক রমণী। মাথা সুন্দর করে হিজাব বাঁধা, মুখ ঢাকা আছে কালো মাস্কে। ভিতর সিগারেটের ধোঁয়ায় এখনো কেশেই চলেছে মাথা নিচু করে। এমন অবস্থা দেখে হাতে থাকা সিগারেটটা ফেলে পা দিয়ে পিষে ফেলে আরমান। সিগারেটের গন্ধ আসতে আসতে কমে এলো। লাল চুড়িদার পরা রমণী নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করছে। রমণীকে মাথা থেকে পা পর্যন্ত ভালোভাবে পর্যবেক্ষণ করে কেমন চেনা চেনা লাগছে তার কাছে। আর একটু ভালোভাবে পর্যবেক্ষণ করতেই মনে পড়ে এই সেই মেয়ে যাকে সে কাল গেটের সামনে দাঁড়িয়ে থাকতে দেখেছে। সাদা কলেজ ড্রেসে, চিনতে অসুবিধা হয়নি, কিন্তু এখনো মুখটা দেখা হয়নি তার। সামনে থাকা রমণীকে কিছুটা স্বাভাবিক হতে দেখে আরমান জিজ্ঞেস করে, আর ইউ ওকে? আপনি ঠিক? ঠাস, সম্পূর্ণ কথা শেষ করতেই পারল না, তার আগেই মেলি নরম হাতে একটা থাপ্পড় পড়ে আরমানের গালে। সঙ্গে সঙ্গে গালে হাত চলেছে আরমানের। কোনো দোষ না করে থাপ্পড় খেতে হবে তা কুসমিকালেও কল্পনা করেনি সে। বদমাইশি করার জায়গা পাস না? আমাদের বাড়ির সামনে এসেই তোদের মতো মাতালদের মাতলামি করতে হবে এই দিন দুপুরে? মেয়ে দেখলে ইভটিচিং করা শুরু করে দিস, সিগারেটের ধোঁয়া মেয়েদের মুখের উপর ছাড়িস, আবার ইংলিশে জিজ্ঞেস করছি আর ইউ ওকে? খারাপ লুচু ইতর বকাটে লোক, তোর নামে নালিশ করব আমি। একদমই কথাগুলো বলে থামলো যারা। এখনো সিগারেটের গন্ধ রেশ কাটেনি তার। চোখ দুটো লাল হয়ে গেছে, জোরে জোরে নিঃশ্বাস নেওয়ার ফলে বারবার বুকটা ওঠানামা করছে যারার। সে কখন তার মুখে সিগারেটের ধোঁয়া দিল। এই হাফ ইঞ্চির মেয়েকে তো সে দেখেইনি। রাগ লাগছে অনেক তার। এই হাফ ইঞ্চির মেয়ের এত বড় সাহস, তার থেকে বয়সে এত ছোট একটা মেয়ে তার গালে থাপ্পড় মারে। ইগো হার্ট হয় আরমানের। সে কে, এই মেয়ে কি তা জানে? হয়তো জানেই না, তাই এত বড় সাহসের কাজটা করে ফেলেছে। রাগে চোখ দুটো লাল হয়ে উঠে আরমানের। আরমান এই মেয়েকে কাল কতই না আলাভোলা ভেবেছিল, আর আজ সেই কিনা তাকে থাপ্পড় মারছে। অসভ্য মেয়ে মানুষ। তাই সে সামনে দাঁড়িয়ে থাকা মেয়েকে দুটো কড়া কথা শোনানোর জন্য আঙুল তুলে বলতে নিবে, এই মেয়ে, তোমার এত বড় সাহস? এবারও সম্পূর্ণ কথা শেষ করতে পারল না, তার আগে যারা তার মুখের মাস্ক খুলে আরমানের আঙুল উঁচু করে রাখা হাতটা ধরে জোরে কামড়ি মেরে দেয়। আহা বলে চেঁচিয়ে উঠে আরমান। ব্যথার চোটে চোখ দুটো খিচে বন্ধ করে ফেলে সে। দাঁত বসিয়ে দেয়, রক্ত বের হচ্ছে, তাই হাতটা এক ঝাড়া দিয়ে ছাড়িয়ে নেয় যারার কাছ থেকে। আর সহ্য করতে না পেরে তাতে দাঁত চেপে চিৎকার করে বলে উঠছে আরমান, বেয়াদব মেয়ে মানুষ,
তোর এত বড় সাহস, তুই আমার গায়ে হাত তুলিস? তুই জানিস আমি কে? হাফ ইঞ্চির মেয়ে হয়ে আমার গালে থাপ্পড় মারিস? থাপ্পড়ে তোর মুখের নকশা পাল্টে দিব বেয়াদব। মেয়ে মানুষ বলে বেঁচে গেলি, নয়তো অন্য কেউ হলে কবরে পাঠিয়ে দিতাম। আর একবার এমন করলে জ্যান্ত পুঁতে ফেলবো। অসভ্য মেয়ে মানুষ। আরমানের এমন চিৎকার করে কথা বলে কিছুটা দমে গেল যারা। মনের মাঝে ভয় করছে তার যদি তাকে একা পেয়ে কোনো ক্ষতি করে দেয়। মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, লোকটাকে ভালোভাবে পর্যবেক্ষণ করতে পারলো না। একবার শুধু চেয়েছিল কামড় মারার সময়। গায়ের রং ফর্সা, লম্বা আর বয়স ওর থেকে অনেক বড়। দেখে মনে হচ্ছে লোকটা এই গ্রামের নয়। লোকটাকে দেখে যারার বুকটা কেমন যেন করছে, মনে ঝড় বয়ে যাচ্ছে তার। দেখে তো মনে হচ্ছে ভদ্রলোক, বড় ঘরের ছেলে। তাহলে এমন বখাটে ছেলেদের মতো রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে কেন? আর ভাবতে পারলো না যারা, সব কেমন গুলিয়ে যাচ্ছে তার। আজ সে অনেক সাহস দেখিয়ে ফেলেছে, তাই তো। আর মানে চিৎকার শুনে সাহস কুলোয়নি চোখে চোখ রেখে আর কথা বলতে, তাই এতক্ষণ চোখ বন্ধ করে রেখেছে যারা। চোখ আটকে যায় আরমানের সামনে থাকা রমণীকে দেখে। মুখের মাস্ক খোলা, চোখে কেমন যেন এক অদ্ভুত মায়া। গোলাপি ছোটের কোণে একটা কালো তিল, তিলটা কেমন আকর্ষণীয় লাগছে তার কাছে, যা দেখলে নেশা লেগে যাবে যেন পুরুষের। গায়ের রং ফর্সা হওয়ায় মুখটা লাল হয়ে আছে, গাল দুটো লাল টমেটোর মতো ফুলে আছে। চুপ করে খেয়ে ফেলতে ইচ্ছে করছে তার। মনে মনে বলল, হাফ ইঞ্চি বলে কি হয়েছে? দেখতে পরীর মতো সুন্দর। ভালোবাসা হাইট দেখে হয় না, মন থেকে হয়। কিন্তু পরক্ষণেই মনে পড়ে তাকে এই মেয়ে থাপ্পড় মেরেছে। মাথার রাগ আরো চওড়া হয়ে যায় তার। নিজের রাগ দমিয়ে আরমান এবার আরো ভালো করে পর্যবেক্ষণ করে যারাকে। পোশাকে আশাকে একদম শালীনতা আছে। যারাকে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকতে দেখে আর কিছু বলল না আরমান। শরীর কাঁপছে তার, হয়তো ভয় পেয়েছে। কেমন ভদ্র লাগছে এখন যারাকে। তার ধমকে ভয়ে কাচুমাচু হয়ে দাঁড়িয়ে আছে তার সামনে। দেখতে পুরো শিশুর মতো লাগছে। কে বলবে এই মেয়ে তাকে থাপ্পড় মেরেছে? খরগোশের মতো দাঁত দিয়ে কামড় দিয়েছে। আনমনে নিঃশব্দে ছোট বাঁকিয়ে হেসে দিল আরমান, যা চোখে পড়েনি যারার। মনে এত ভয় নিয়ে সাহস দেখাতে এসেছে আরমান যারাকে আরো একটু ভয় দেখাতেই বলে, পরের বার অপরিচিত কারোর সম্পর্কে না জেনে খারাপ মন্তব্য করবেন না ম্যাডাম। যদি করেন তাহলে তুলে নিয়ে পাচার করে দিব। সাবধানে চলাফেরা করবেন কিন্তু। দ্বিতীয়বার আমার চোখের সামনে পড়বেন না আপনি, তাহলে কিন্তু খুব খারাপ কিছু হবে আপনার সাথে, যা আপনি কল্পনাও করতে পারছেন না। এখন এমনভাবে রাস্তায় কাঁপাকাঁপি না করে বাড়ি যান। বলে আর দাঁড়ালো না আরমান। চলে গেছে নিজের গন্তব্যে। পেছনে ফেলে গেছে এক ভয় মিশ্রিত রমণীকে। যারা তাকিয়েছে আরমানের চলে যাওয়ার দিকে। ভয়ের চোটে চোখে পানি চলে আসে তার। রাগ লাগছে এখন নিচের উপর। কেন লোকটাকে থাপ্পড় মারতে গেল? এমনিতেই দেরি হয়ে গেছে মিমদের বাসায় যাওয়ার জন্য, তার উপর এসব। তার আর গেল না সে মিমদের বাসায়। ভয়ের চোটে যদি আবার লোকটার সাথে দেখা হয়েছে তার। ফিহাকে ফোন দিয়ে বারণ করে দিয়েছে। আরমান হাঁটার মাঝে কাউকে ফোন করে বলে দেয় কি কি আসবাবপত্র লাগবে তাদের থাকার জায়গায়। প্রয়োজনীয় সব কিছু যেন বিকেলের মধ্যেই চলে আসে। আরমান বাড়ি আস্তে আস্তে 12টা বেজে যায়। এখনও কারো সকালের নাস্তা করা হয়নি। বাড়ি এসে সোজা নিজের রুমে এসে ফ্রেশ হয়ে নেয়। ফ্রেশ হয়ে রুম থেকে বের হতে তার সামনে পড়ে জিনিয়া। জিনিয়া ডাকতে এসেছে আরমানকে খাওয়ার জন্য, কিন্তু জিনিয়ার চোখ যায় ভয়ে লাল হয়ে থাকা গালের দিকে। মনে হচ্ছে কেউ গায়ের জোরে কষিয়ে থাপ্পড়ি মেরেছে। মনের সংশয় দূর করতে বড় ভাইকে জিজ্ঞেস করেই ফেলে, ভাইয়া তোমার গাল এমন লাল হয়ে আছে কেন? কি হয়েছে তোমার গালে? বোনের এহেন প্রশ্নে আরমান গালে হাত দেয়। মনে পড়ে রাস্তায় ঘটে যাওয়া ঘটনার কথা। ব্যাত্তপে কত জোরে এনে থাপ্পড় মেরেছে তাকে। তার ফর্সা গালটা লাল হয়ে আছে। এখন সবার চোখে পড়েছে। রাগ হচ্ছে তার। ওই মেয়েটাকে ধরে একটা আছাড় মারতে ইচ্ছে করছে। ব্যাত্তপ্য থাকার হাফ ইঞ্চির মেয়ে হয়ে 5 ফুট 11 ইঞ্চি ছেলের গালে থাপ্পড় মারে। এখন তো আর বলতে পারবে না। হাঁটুর সমান মেয়ের হাতে থাপ্পড় খেয়ে এসেছে তার ভাই। মান সমান কিছুই থাকবে না আর তার।
লজ্জায় মাথায় কাটা যাবে তার, তাই আরমান মনে মনে কিছু মিথ্যে কথা সাজিয়ে বোনকে বলে, অ্যালার্জির কারণে এমন লাল হয়ে আছে হয়তো। কিন্তু তুমি তো এখনো তেমন কিছু খাওনি, তাহলে অ্যালার্জি হবে কি করে? বোনকে এমন গোয়েন্দাদের জেরা করতে দেখে কিছুটা বিরক্ত হয়ে বলল, কত প্রশ্ন করিস তুই, সর সামনে থেকে। খিদে পেয়েছে আমার। দুপুরে যে যার মতো খেয়ে আবারও নিজের রুমে চলে আসে। কাল এত জার্নি করে আসায় আজ সবার উঠতে লেটই হয়ে গেছে। কাল রাতে থেকে এখনো রোহান জিনিয়ার সাথে একটা কথাও বলেনি। আর না বলেছে জিনিয়া, শুধু খাওয়ার সময় একসাথে বসে খেয়েছে, তাও একবারও জিনিয়ার দিকে তাকেও দেখেনি রোহান। সে তার চাঁদ সুন্দরী কথা রাখতে ব্যস্ত। সে তো আর জানে না ওই মেয়ের সাথে কথা বলতে, তার সামনেও পড়বে না। আর মনে মনে প্রতিজ্ঞায় করে রোহান, কিন্তু বেহায়া মন তা মানতে নারাজ। বিকেলের দিকে তাদের সব প্রয়োজনীয় জিনিসপত্র চলে আসে। এসব গোছাতেই গোছাতেই রাত হয়ে যায়। এত কাজ করে সবাই ক্লান্ত হয়ে ডিনার করে শুয়ে পড়ে। ঘুম নেই শুধু চিনিয়া চোখে। আজ রোহান তার সাথে একবারও কথা বলতে আসেনি, এমনকি তার দিকে ফিরেও তাকায়নি রোহান। খুব কষ্ট হচ্ছে তার, এই তার ভালোবাসা। রাগে দুঃখে জিনিয়ার চোখে পানি চলে আসে। একটু পরপর নাক টানছে আর চোখের পানি মুছে বালিশে মাথা দিয়ে। বড় বোনের এমন নাক টানার শব্দে ঘুম ভেঙে যায় জেরিনের। ঘুম ঘুম চোখে বলে, আপু তোমার কি হয়েছে? এমন নাক টানছো কেন? তোমার কি ঠান্ডা লেগেছে? জেরিনের প্রশ্ন শুনে তাড়াতাড়ি চোখ মুছে নেয় জিনিয়া। নিজেকে কিছুটা স্বাভাবিক করে বোনের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, না বোনো, আমার ঠান্ডা লাগেনি, আমি ঠিক আছি। তুই ঘুমোসনি এখনো? রাত হয়েছে অনেক, এখন ঘুমা তুই। ঘুম ঘুম চোখে থাকার কারণ আবারও ঘুমিয়ে যায় জেরিন। বোনের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে কখন যে সে নিজেও ঘুমিয়ে গেছে তা বুঝতেই পারেনি জিনিয়া। আরমান, এই আরমান, ঘুমিয়ে গেছিস তুই? এত রাতে রোহানের ডাক শুনে কপালে ভাঁজ পড়ে আরমান। কারো কোনো বিপদ হলো না তো? আবার এমনিতেই নতুন জায়গা, তাই সময় ব্যয় না করে বেড থেকে তাড়াতাড়ি নেমে দরজাটা খুলে দেয়। দরজার সামনে এলোমেলো হয়ে দাঁড়িয়ে আছে রোহান। কি হয়েছে? এত রাতে ডাকছিস কেন? কারো কিছু হয়েছে নাকি? সিগারেট আছে দোস্ত, থাকলে একটা আমাকে দে তো। এমন কথা শুনে ভ্রুকুচকে তাকায় রোহানের দিকে বিরক্তি নিয়ে বলে, শালা, এত রাতে এসে ডাকছিস সিগারেটের বালের জন্যে? মাল থাকলে দে শালা, গলাটা শুকিয়ে আছে। মাথার যন্ত্রণা করছে খুব। শান্ত কণ্ঠে প্রতিটি বাক্য উচ্চারণ করে রেহান। এত রাতেই বাল খাওয়ার জন্য এসেছিস? এই বাল খাওয়া বন্ধ কর, না হলে ক্যান্সার হয়ে যাবে। আমাকে জ্ঞান না দিয়ে আগে নিজে বাল খাওয়া বন্ধ কর শালা, দে একটা। আর কিছু বলল না রোহানকে। আরমান বেশি ডিপ্রেশনে থাকলে সিগারেটের জন্য পাগলের মতো রোহান করে, তা ভালো করেই জানে সে। এমন এলোমেলো অবস্থায় রোহানকে দেখে বুঝতে পারে তার কলিজার দোস্ত ডিপ্রেশনে আছে। তার বন্ধুর মনের অবস্থা ভালো না, একাকিত্ব সময় প্রয়োজন তার, তাই বলে, চল নদীর পাড় থেকে হেঁটে আসি, দুজন মিলে ধোয়া উড়াবো। রোহান আর কিছু না বলে হাঁটা ধরে নদীর দিকে। রোহানকে যেতে দেখে আরমানও যায় তার পিছন পিছন। একটা সিগারেট ধরিয়ে নিজে একটা টান দিয়ে রোহানের হাতে দিয়ে বলে, কি হয়েছে? এমন ডিস্টার্ব দেখাচ্ছে কেন তোকে? কই কিছু হয়নি আমার। আমার আবার কি হবে? জিনিয়া কিছু বলে তোকে? না, ও কি বলবে আমাকে? কিচ্ছু বলেনি। ভালোবাসিস জিনিয়াকে? সব যেন আবার জিজ্ঞেস করছিস কেন? এমনি করলাম। বল ভালোবাসিস ওকে? তাহলে ওর থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা কর। রোহান বুঝতে পারল না আরমানের কথার ধরন, তাই আবার জিজ্ঞেস করে, কি বললি? বললাম জিনিয়ার থেকে দূরে থাকতে। আরমান, তুই আমার বন্ধু হয়ে এমন কথা বলতে পারলি? তুই জানিস না আমি জিনিয়াকে কতটা ভালোবাসি। সে যদি আমাকে ঘৃণা করে তার শেষ পৃষ্ঠা দিয়ে দাঁড় করায়, তারপরও আমি জিনিয়াকেই ভালোবাসি। আমি কিভাবে তার থেকে দূরে থাকবো? জানি তো, তাই তো বললাম দূরে থাকতে। দেখ রোহান, আমাকে ভুল বুঝিস না, আমি তোর ভালো চাই। তাই বলছি তুই জিনিয়ার থেকে দূরে থাক। জিনিয়াকে তোর ফিলিংস বুঝতে দে।
সে যদি তোকে ভালোবাসে তাহলে সে তোরই থাকবে। আমি জানি জিনিয়া কাউকে ভালোবাসে না, ছেলেদের সাথে তার তেমন মেলামেশা নেই চলে, তাই হয়তো তোর ওর প্রতি এমন ব্যবহার ওকে বারবার বিরক্ত করছে, তাই সে বুঝতে পারছে না তোর ভালোবাসা। যে কাছে থাকতে ভালোবাসা বোঝে না তাকে দূরে ঠেলে দিয়ে বোঝাতে হয় ভালোবাসা কী জিনিস। তোর জন্য যদি ওর মনে এইটুকু পরিমাণের ভালো লাগা থাকে তাহলে সে তোর দেওয়া অবহেলা সহ্য করতে পারবে না। ও ছোট মানুষ, একটু সময় দে, দেখবে একদিন সব ঠিক হয়ে গেছে। নিজেকে সময় দে, আর জিনিয়াকেও। আরমানের কথা শুনে রোহান ভাবে হয়তো তাকে আরমান ঠিক কথাই বলছে। যে কাছে থাকতে মূল্য দেয় না সে দূরে গেলে ঠিকই খুঁজে। বুঝেছি, তোর কথাই থাক তাহলে। যতদিন চাঁদ সুন্দরী নিজে থেকে আমায় না ডাকবে আমি যাব না, আর ওই রাস্তায় করব না আর কাউকে বিরক্ত। ডাকবো না তাকে চাঁদ সুন্দরী বলে, কষ্ট হলেও তার নিজের মাঝে লুকিয়ে রাখবো। সেই রাতের পরে কেটে যায় মাঝখানে আরও 2 দিন। এই 2 দিনে একটাবারের জন্য কথা বলেনি তার চাঁদ সুন্দরীর সাথে। তার পাশার নারীও একবার তার খোঁজ পর্যন্ত নেয়নি। কি করছে, কি খাচ্ছে, শরীর ঠিক আছে কিনা একবারও জানতে চায়নি। অবশ্য এসব জিজ্ঞেস করার মতো কোনো সম্পর্ক নেই তাদের মাঝে। তারপরও একবার জিজ্ঞেস করতে পারতো তাকে। কই, তাকে ছাড়া তো সবার খুব ভালো করে দেখাশোনা করছে তার চাঁদ সুন্দরী। কার কি লাগবে না লাগবে তাহলে তাকে একটাবার জিজ্ঞেস করলে কি এমন একটা ক্ষতি হয়েছে তো? তার নির্দয় চাঁদ সুন্দরী এই পাষাণ নারীকে আবার সে ভালোবাসবে বারংবার। সকাল 8টা বাজে। যারা বটগাছের নিচে দাঁড়িয়ে আছে তার বেস্ট ফ্রেন্ডদের জন্য। সে কখন থেকে দাঁড়িয়ে আছে, কিন্তু তার গুণধর বান্ধবীদের আসার কোনো নামই নেই। একা একা দাঁড়িয়ে থাকতে কেমন ভয় করছে তার। হাতে থাকা বইটা বুকের মধ্যে আরও টাইট করে চেপে ধরেছে ভয়ের চোটে। ওই দিন ওই লোকটার সাথে দেখা হওয়ার পর এবারও বাসা থেকে বের হয়নি সে একবারও। যদিও দেখা হয়ে যায়, তাকে তুলে নিয়ে যদি বিক্রি করে দেয় তখন। এসব ভাবতে ভাবতেই আবারও একবার আশেপাশে তাকায় যারা, যদি দেখা মিলে তার বান্ধবীদের, কিন্তু তাদের কোনো পাত্তাই নেই এখনো। এসব ভাবনার মাঝে কারো পায়ের শব্দ আসে কানে। হঠাৎ কারো পায়ের শব্দ শুনে মাথাটা ঘুরিয়ে পেছনে তাকায় সে। এমন সময় এই বটতলায় লোকটাকে দেখে ভয়ে ভয়ে হাত বার কাঁপুনি দিয়ে ওঠে। এমন সময় এই অনাকাঙ্ক্ষিত মানুষটাকে এখানে দেখতে পারেন তা কল্পনা তো আশা করেনি। এখন কি করবে সে? লোকটাকে দেখে একটা শুকনো ঢোক গেল যারা।